আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আপনি অবাক হবেন, আপনার কাছে বিস্ময় জাগাবে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে তারেক রহমান। সেটি কোন প্রক্রিয়ায়, কেন, সেই আলাপটি এই মুহূর্তে করতে বসেছি আপনাদের সামনে। আমি যদি ফিরে যাই, তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবু আমাকে ফিরতেই হবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় টুইস্ট কি তবে আগামী ডিসেম্বরে ঘটতে যাচ্ছে? নির্বাসিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ কেন আগামী 6 মাসের মধ্যে ঢাকায় ফেরার ঘোষণা দিলেন? একজন প্রবীণ রাজনীতিবিদের এই মরণপণ সিদ্ধান্তর পেছনে আসল রহস্যটা কি? এই মুহূর্তের ভিডিওতে আমরা কোনো আবেগ বা পক্ষপাতিত্ব নয়, বরং লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির শিক্ষক এবং কার্নেগি সাউথ এশিয়া প্রোগ্রামের গবেষক অবিনাশ পালিওয়ালের একটি অসাধারণ ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে কথা বলবো, যে বিশ্লেষণটি তিনি গতকালকে লিখেছেন ভারতের প্রসিদ্ধ গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিএনপি, আর এই পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের স্থিতিশীলতাকে কোন দিকে নিয়ে যাবে, আজকে আমরা সেটি ডিকোড করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতিতে যা দেখা যায় পর্দার আড়ালে ঘটে তার চেয়েও দ্বিগুণ। প্রথমে প্রশ্ন আসে, শেখ হাসিনা কেন এই মুহূর্তে ফেরার জন্য 6 মাসের আলটিমেটাম দিলেন? সমালোচকরা বলতে পারেন এটি হয়তো একজন ক্ষমতাচ্যুত একনায়কের মরিয়া চেষ্টা, কিন্তু এর পেছনে রয়েছে গভীর আবেগ এবং সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা স্পষ্ট করেছেন, যদি মৃত্যু আসতেই হয় তবে তা যেন আমার নিজের মাটিতে আসে, যেখানে আমার বাবা মা শুয়ে আছেন। এটিকে কেবল রাজনৈতিক জেদ হিসেবে দেখলে ভুল হবে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আওয়ামী লীগকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এই কঠিন সময়ে কারাবন্দী ও আত্মগোপনে থাকা দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের মনোবল চাঙ্গা করার জন্য তার এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু কেন 6 মাস পর? কেন এখনই নয় বা আরো পরে নয়? কারণ দীর্ঘ নির্বাসনে থাকলে দলের ভেতরে যে ফাটল ধরে তা তিনি ভালো করেই জানেন। আর ঠিক এই জায়গাতেই উঠে এসেছে আওয়ামী লীগের ভেতরের অভ্যন্তরীণ সমীকরণ। এই আর্টিকেলের লেখক বিশ্লেষণে দেখেছেন যে আওয়ামী লীগ বর্তমানে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে আছেন কট্টর অনুগত গোষ্ঠী, যারা যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল, যেমন কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কিংবা আইনমন্ত্রী আনিসুল হক। অন্যদিকে রয়েছেন একদল সংস্কারপন্থী নেতা, যারা ব্যক্তির চেয়ে দলের আদর্শকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যেমন সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বর্তমান বিএনপি সরকার এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনও কিন্তু এই সংস্কারপন্থীদের মাধ্যমে একটি সংশোধিত আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল। সাবের হোসেন চৌধুরীকে সেই নেতৃত্বে দেখার আলোচনা উঠেছিল, যদিও অনুগতদের প্রতিশোধের ভয়ে তিনি পিছিয়ে যান। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক যুক্তি রয়েছে। সমালোচকরা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের একক কর্তৃত্বের সমালোচনা করলেও দলের এই অভ্যন্তরীণ কাঠামো প্রমাণ করে যে আওয়ামী লীগ কোনো এক ব্যক্তির পকেট সংগঠন নয়। এর ভেতরে এখনো এমন নেতৃত্ব রয়েছে যারা সুস্থ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে সক্ষম। আর শেখ হাসিনা ভালো করে জানেন, তিনি বেশি দিন বাইরে থাকলে এই সংস্কারপন্থীরা বিএনপির সাথে সমঝোতা করে দল পুনর্গঠন করতে পারে, যা তার একক নেতৃত্বকে চ্যালেঞ্জ করবে। তাই দলের অস্তিত্ব রক্ষার্থেই তার এই ফেরার তাগিদ।
এবার আসা যাক বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপির কৌশলে। শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিএনপির ভেতরে দুটি ভিন্ন মতাদর্শ রয়েছে। প্রথমটি হলো বাস্তববাদী বা প্র্যাগম্যাটিক দৃষ্টিভঙ্গি। বিএনপির সিনিয়র নেতা ও সরকারের প্রভাবশালী মন্ত্রী যেমন সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতারা মনে করেন আওয়ামী লীগের ভেতরের সংস্কারপন্থীদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত। কেন? কারণ এতে জামাতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির রাজনৈতিক প্রভাবকে নিয়ন্ত্রণে রাখা যাবে। একটি দুর্বল এবং নিয়ন্ত্রিত আওয়ামী লীগকে মাঠে রেখে বিএনপি নিজের রাজনৈতিক ফায়দা তুলতে পারবে। দলটির শীর্ষ নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিও এই বাস্তববাদী চিন্তার দিকে রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। অর্থাৎ আমরা শুরুতে যেটি বললাম বা থাম্বনেলে যেটি লিখেছি যে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে নিজে তারেক রহমানও। আমি এই প্রসঙ্গে দুটো কথা বলতে চাই যে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ, তিনি বাস্তববাদী হওয়াটাই স্বাভাবিক। দলীয় প্রধান, তিনি বোঝেন যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব না, কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ শাসন করা, বাংলাদেশ চালানো সম্ভব না। তিনি এটি বোঝেন, যার কারণে তিনি বাস্তববাদীদের পক্ষে। দ্বিতীয়ত, বিএনপির মধ্যে একটি কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি আছে। বিএনপির তরুণ ও মধ্যম সারির নেতারা মনে করেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা উচিত, কারণ তারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগ মাঠে নামলে রাজপথ আবার উত্তপ্ত হবে এবং স্থানীয় পর্যায়ে ক্ষমতার যে ভাগাভাগিতে তীব্র প্রতিযোগিতা তৈরি হবে সেটি তারা মেনে নিতে পারবেন না আপাতত। এই মুহূর্তে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা এবং জনগণকে একটা শান্ত পরিবেশ দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তাই অতীতের তিক্ত স্মৃতি মাথায় রেখে বিএনপি, জামাত এবং এনসিপি আপাতত আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার একটি অলিখিত ঐকমত্যে পৌঁছেছে। এটি কট্টরপন্থী দ্বারা নিয়ন্ত্রিত এবং মাঠের অবস্থা কিন্তু এখনো সেটি। এখন পর্যন্ত বিএনপির এই যে আওয়ামী লীগের প্রতি যে ধরপাকড়, মার কাট অ্যাটিটিউড গুলো চলছে, এগুলো কিন্তু কট্টরপন্থীর সাথে, কট্টরপন্থীদের ভিত্তিতে, কট্টরপন্থীদের মতামতটাই এখন পর্যন্ত বিএনপিতে প্রাধান্য পাচ্ছে এবং এর সাথে আছে জামাত, এর সাথে আছে এনসিপি। এই পুরো রাজনৈতিক দাবার ছকে জামায়াতে ইসলামী এবং এনসিপির ভূমিকা অত্যন্ত স্পর্শকাতর। আওয়ামী লীগের প্রতি তাদের ক্ষোভ ঐতিহাসিক এবং গভীর। বিশেষ করে 2024 সালে জুলাই মাসে শিক্ষার্থীদের উপর চালানো দমন পীড়নের তারা একটা অভিযোগ, মিথ্যা প্রপাগান্ডামূলক একটা অভিযোগ তারা দিয়ে এবং ফ্যাসিস্ট বলে এখনো বলে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ আসতে পারবে না, কারণ আসতে পারলে তো তাদের বিপদ। এবং বিগত বছরগুলোতে জামাত তাদের উপরে যে বিচার, তাদের দলের নেতাদের বিচার করা হয়েছে, তাদের যে রাজনৈতিক নিষিদ্ধতা এসছে, এগুলোর বলা যায় জামাত এখন প্রতিশোধ নিতে চাইছে বা প্রতিশোধ নিচ্ছে। সেই প্রতিশোধের মধ্যে আমরা এখনো পর্যন্ত অবস্থান করছি। জামাত ও এনসিপি ভালো করেই জানে যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে এবং মাঠ পর্যায়ে বিএনপি শক্তিশালী। তাই তারা বিএনপির মেয়াদের শুরুতে কোনো আন্দোলনে গিয়ে রাজনৈতিক শক্তি তারা ক্ষয় করতে চায় না। কিন্তু যদি বিএনপি কোনোভাবে সংস্কারপন্থী আওয়ামী লীগকে পুনর্বাসন করে, তবে তো জামাত এনসিপি জোটের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। আর তেমনটা হলে তারা রাজপথে কঠোর আন্দোলনে নামবে, যা দেশকে একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাহলে বাংলাদেশের সামনে এখন পথ কি? অবিনাশ পালিওয়ালের এই বিশ্লেষণ আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের মুখোমুখি দাঁড় করায়। শেখ হাসিনার প্রত্যাবর্তন এটিকে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখা যেতে পারে। বাংলাদেশ যদি নিজেকে একটি পরিপক্ক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়, তবে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার দিকে হাঁটতে হবে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে
উইনার টেক্স অল বা যে জিতবে সেই সব লুটবে, এই সংস্কৃতি চলে আসছে। কিন্তু এটি কোনো চিরন্তন নিয়ম হতে পারে না। দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোকে আজ হোক বা কাল হোক সহনশীলতা ও সমঝোতার রাজনীতিতে আসতেই হবে। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলা অবাস্তব এবং টেকসই নয়। তাই দলটিকে নিষিদ্ধ করে বা দূরে ঠেলে দিয়ে সংকটের সমাধান হবে না। বুদ্ধিমানের কাজ হবে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে জাতীয় ক্ষোভের আগুন না বানিয়ে দেশের ক্ষত নিরাময় এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার শুরু বিন্দু হিসেবে ব্যবহার করা। এখন সেটি দেখার বিষয় তারেক রহমান বিএনপির যে উদারপন্থী অংশটি আছে, ইতিবাচক অংশটি আছে, তাদের সাথে একমত হয়ে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ফেরানোর পথ উন্মুক্ত করতে পারেন কিনা। শেখ হাসিনা 6 মাস সময় দিয়েছে, 6 মাস চিন্তা ভাবনা মেকানিজম করার জন্য যথেষ্ট। আমরা সেটাই দেখতে চাই যে বিএনপি আসলে কি করছে। বিএনপি যদি ইতিবাচক ধারায় না থাকে, বিএনপি চরম রাজনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হবে। ইতিমধ্যে বহু পাপ হয়ে গেছে, পাপ আরো বাড়লে বাপকেও ক্ষমা করবে না। আমরা আশা করব, প্রত্যাশা করব যে তারেক রহমানের যে মনোভাব, যে উদারপন্থীদের সাথে একমত হয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবেন, শেখ হাসিনাকে ফেরাবেন। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিদারুণ বিতর্ক চলছে। রয়টার্সের সঙ্গে একটি লিখিত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি 2026 সনের ডিসেম্বরের মাসের মধ্যে, ওই দিন ডিসেম্বর, তিনি দেশে ফিরবেন। আর তার এই বক্তব্যের পর সারা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। পক্ষ এবং বিপক্ষে নিদারুণ আলোচনা হচ্ছে। তার যারা সমর্থক, তারা মনের আনন্দে বলার চেষ্টা করছে যে এটা না হলে কি বঙ্গবন্ধু কন্যা হওয়া যায় নাকি। এবার তিনি সত্যিকার অর্থে বীরের মতো একটি কাজ করবেন। শেখ হাসিনা যে পালায় না, শেখ হাসিনা যে পালিয়ে যায়নি, একটা বিশেষ মুহূর্তে, বিশেষ পরিস্থিতিতে তাকে বিদেশে চলে যেতে বাধ্য করা হয়েছিল এবং ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে তার এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। এই জন্য তিনি গেছেন। আবার তিনি একেবারে বিরূপ অবস্থা। তিনি জানেন দেশে গেলে তাকে জেলে যেতে হবে, দেশে গেলে তাকে ফাঁসিতে চড়তে হবে, এমনকি তিনি মবের শিকার হয়ে মারা যেতে পারেন, এমনকি তাকে মেরে ফেলা হতে পারে, আরো অনেক কিছু। তারপরেও তিনি দেশে যা আসছেন, এই যে তার যে সাহস, দুর্নিবার সাহস, এটি জন্মগত। তার বাবার এই সাহস ছিল। পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি তার জীবনের পুরোটা জীবন সংগ্রাম করেছেন। প্রায় 16টি বছর তিনি সেই রাজনৈতিক জীবনে 1954 থেকে যদি 70 পর্যন্ত ধরেন, 16টি বছর তিনি শুধু জেলেই কাটিয়েছেন। তো কাজী জেল, জুলুম, হুলিয়া, এই রক্তের যারা বাহক, এই বংশের যারা লোকজন, তাদের কাছে এটা কোনো বিষয় না। এটা প্রমাণ করার জন্য শেখ হাসিনা তার এই বৃদ্ধ বয়সে, যখন একটা মানুষ কবরে যেতে চায়, তসবিহ তাহলিল করতে চায়, দোয়া দরুদ পড়ে জীবন কাটাতে চায়, সে তখন সে 80 বছর বয়সে, তাও আবার বিধবা, তাও আবার পিতৃহীন না, মাতৃহীনা, ভাই বোন, আত্মীয় স্বজন দুনিয়াতে কেউ নেই। তো সেই অবস্থাতে তিনি সারা দুনিয়ার বিরুদ্ধে একা লড়ছেন, শুধু আল্লাহর প্রতি ভরসা করে। এটাই শেখ হাসিনা, এটাই বঙ্গবন্ধু কন্যা, এটাই আওয়ামী লীগের রাজনীতি, এই কথা বলছেন। আর আওয়ামী লীগের লোকজন, আরে বাবা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধরো মারো কাটো, খেয়ে ফেলবো। এইবার তারা স্বপ্নে বিভোর যে শুধু শেখ হাসিনা আসে, আবার তারা ক্ষমতা পায়, তাহলে তারা এই বাংলাদেশে কি কি করবে মোটামুটি সবকিছু ডায়েরিতে লিখে রেখেছে, যেন ভুলে না যায়। তার যারা প্রতিপক্ষ,
যারা যথারীতি হুঙ্কারকে ঠাট্টা করছেন যে আরে না না, একবার হাতি যদি গর্তে পড়ে সে আর উঠতে পারে না, হাতির বাহাদুরি যতক্ষণ সে মানে গর্তের বাইরে থাকে। তো শেখ হাসিনা যে গর্তে পড়ে গেছেন সেখান থেকে তিনি আর উঠতে পারবেন না। আরেকজন বা আর এক পক্ষ বলার চেষ্টা করছে যে আপা এই ডিসেম্বর কেন, পারলে আজকে আসেন, আমাদের তার তর্স হয়েছে না, আপনার জন্য জেলখানা প্রস্তুত, আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত, আপনার জন্য ফাঁসির রায় রেডি করা আছে, আপনি আসবেন আর ঝুলে পড়বেন, আর আমরা আপনাকে শাস্তি দিয়ে মনের আনন্দে বগল বাজাবো। কামান কামান আপা, আসেন 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 ম্যাডাম, আসেন জনাবা আসেন, এরকম একটা পক্ষ বলছেন। আর এক পক্ষ বলছেন যে আসার সঙ্গে সঙ্গেই তাকে ফাঁসিতে লটকানো হবে। এই ধরনের যে হুমকি ধামকি কথাবার্তা পাল্টা বক্তব্য এইগুলো চলছে, তার সঙ্গে সঙ্গে আবার খুব ইন্টেলেকচুয়াল লেভেলে যারা একটু বুদ্ধিশুদ্ধি রাখেন তারা নানা রকম বিচার এবং বিশ্লেষণ করছেন যে এখন নয় কেন। মানে তিনি সেই জুলাই মাসে না এসে, আগস্টে না এসে, সেপ্টেম্বরে না এসে এই দীর্ঘ সময় নিয়ে তিনি কেন ডিসেম্বর মাসে আসতে চাচ্ছেন, এবং এটা নিয়ে তারা নানা রকম কারণও খুঁজে বের করেছে। প্রথমত হলো যে আপনি যখন কাউকে ভয় দেখাবেন, 1 2 3 ধরলাম, ধরো, এই সমস্ত কথাবার্তা যখন বলবেন, তখন যে অ্যাকশনগুলো হবে, যে রিয়াকশনগুলো হবে, এবং একটা সময় ভয় পেতে পেতে ভয় পেতে পেতে সে দুটো অবস্থা হবে, সে আর ভয় পাবে না। আর একটা হলো ভয় পেতে পেতে সে এতটা দুর্বল হয়ে যাবে যে যেখানে ভয়ের কারণ আছে সেখান থেকে সে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে। তো শেখ হাসিনা তিনি ভালো করে বুঝে গেছেন যে তার প্রতিপক্ষরা তাকে ভয় পায়, জমের মতো ভয় পায়, বাঘের মতো ভয় পায়। তিনি বুঝেই গেছেন যে আদর করে সোহাগ করে শাসন করা, এটার চাইতে ভয় দেখিয়ে শাসন করাটা সহজ, বেশি কষ্ট যায় না। যখন দেখা যাচ্ছে যে খুব সামাজিক অবস্থা নরম সরম, সেখানে সারা বাংলাদেশে শত শত হাজার হাজার মারামারি খুনাখুনি কাটাকাটি হতে থাকে। আর দেখা গেল যে কোনো একটা ভয়ের রাজত্বে একটা দুটো সেই গুম করা হলো, খুন করা হলো, সারা মানুষের মনে সেই শাসক দলের যারা লোকজন আছে তাদের সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়লো। তখন মানুষ নিজ নিজ কর্মে এত ব্যস্ত হয়ে যায় যে পারস্পরিক যে দ্বন্দ্ব সংঘাত সেটা করে যে হানাহানি সেটার পরিমাণ কমে যায়। এবং আশ্চর্য ব্যাপার হলো, যেমন ধরুন আপনি হিটলারের যে নাৎসি শাসন, মুসোলিনির সেই ফ্যাসিজম, ওখানে যত ক্ষয়ক্ষতি হয়েছে, খুনাখুনি হয়েছে, সেটা রাষ্ট্রীয় বাহিনীর হাতে। কিন্তু যেটিকে বলা হয় পাবলিক অ্যাঙ্গার, জনগণের মধ্যে বিশৃঙ্খলা, সেটা ওখানে নাই বললেই ছিল, মানে ছিল নাই বলতে গেলে। তো সেই দিক থেকে শেখ হাসিনা বুঝে গেছে যে কি করে এই বাঙালিকে ভয় দেখাতে হয় এবং ভয় দেখিয়ে কি করে জয় করা যায়। আর এর বাইরে হালাকু খান, চেঙ্গিস খান, এটা আমি আলাদা একটা ভিডিও করবো আরো পরে। তারপরে তৈমুর লং, গিয়াসউদ্দিন বলবন, এরকম অনেক শাসক ছিলেন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, মানে যাদের সামনে আমিরুমরা তারা পর্যন্ত দাঁড়িয়ে প্রস্রাব করে দিতে ভয়। আলাউদ্দিন খিলজি বা সুলতান গিয়াসউদ্দিনের বলবনের দিল্লি রাজ দরবারে তিনি ধমক দিয়েছেন বা প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে অনেক আমিরুমরা সেনাপতি প্রস্রাব করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে। এরকম ঘটনা বহু ঘটেছে। তো বুঝলেন যে কিভাবে, মানে তিনি যেখানে যেতেন
সেখানে তার নিষ্ঠুরতা এমন পর্যায়ে যেত যে তার সাথে যুদ্ধ করার সাহস কেউ হতো না। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশে, যে ভয়ের রাজত্ব কায়েম করেছেন বা করেছিলেন, তার প্রেক্ষিতে সবাই যেটা চিন্তা করছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে, শেখ হাসিনা যদি ফিরে আসে, তাহলে পিঠের চামড়া থাকবে না, শরীরের অন্ডকোষ থাকবে না, কারো ঘরে বউ থাকবে না, কারো ঘরে কন্যা থাকবে না, কারো ব্যাংকে টাকা থাকবে না, কারো দোকানপাটে মাল সামানা থাকবে না। একেবারে গনিমতের মাল হিসেবে ধরো, মারো, কাটো, যা ইচ্ছে তাই করো, এরকম 7 দিন শেখ হাসিনা হুকুম দেবেন। তো এরকম অবস্থা যদি চলতে থাকে বা হয়, তার থেকে বাঁচার জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো যে সম্মিলিতভাবে শক্তি অর্জন করে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আগমন, তার সন্ত্রাস, তার বাহিনীর সন্ত্রাসকে রুখে দেওয়া, যেটি চরিত্রগতভাবে বাঙালি নেই। বাঙালি সবসময় শক্তের ভক্ত, নরমের জম। তারা যখন দৌড়ায়, আপনি পিছন থেকে ধরুন ধাওয়া দিচ্ছেন, কোনো অবস্থাতে তারা পিছনে তাকায় না, তারা দেখেও না যে কে তাড়া দিল বা কে পিছনে আসে। আপনি বলছেন যে ধর, অমনি নিউ মার্কেটের সেই বা নীলক্ষেতের মোড় থেকে বা সিটি কলেজের মোড় থেকে বা শাপলা চত্বর থেকে তারা দৌড় শুরু করবে। দৌড় শুরু করে 3-4 কিলোমিটার যাওয়ার পরে তাদের তখন মনে হবে যে পিছনে তাকায় দেখি কেউ আসছে কিনা, তাকায় দেখা গেল কেউ আসেনি। এই হলো আমাদের দৌড়ের ইতিহাস। এরপরে আমরা যখন দৌড়াই, তখন নিচে বাঁচার জন্য আমরা যে কাজ করি, পাশের যে লোক তাকে ধাক্কা মারি। ধাক্কা মারি এই কারণে যেটা সে পড়ে যায়, পড়ে যাওয়ার পর তাকে যারা তাড়াচ্ছে তারা যেন ওই যে পড়ে গেল তাকে ধরে ফেলে এবং আমাকে যেন বাঁচায়। এই জন্য আমি পাশের লোকের ধাক্কা দিই, পাশের লোকের ল্যাং মারি, সামনে যে লোকটা আছে তার কলারটা ধরে টেনে তাকে পিছনে দিয়ে আমি দৌড়ে চলে যাই। আমাদের দেশে যে সকল মিছিল হয়, রাজনৈতিক মিছিল হয়, সেই মিছিলে যে পুলিশের লাঠিচার্জ হয়, সেই লাঠিচার্জের সময় দেখবেন রাজনীতি, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যাদের হোক না কেন, মানে এইভাবে চেইন করে একজনের হাত ধরে রুখে দাঁড়ায় না আর একসাথে পালায় না। তারা সবাই বিচ্ছিন্নভাবে পালায়, একে অপরের সাথে পাল্লা দিয়ে পালায়, এবং পালানোর সময় ওই আমি যেভাবে বললাম, তাদের সহযোদ্ধাকে কাউকে ল্যাং মারে, কাউকে পিছনে ফেলে দেয়, কাউকে সামনে নিয়ে এগোয়। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে সম্মিলিতভাবে একত্র হবে, রুখে দাঁড়াবে, এটা আমাদের ডিকশনারিতে নেই। যদি এটা নতুন করে হয়, সেটা আমাদের একটা নতুন অর্জন হবে। এই গেল এক। 2 নম্বর হলো যে আমরা খুবই কলহ প্রবণ একটা জাতি। ইবনে বতুতা থেকে শুরু করে, ফাহিয়ান থেকে শুরু করে অন্য যে সকল বিদেশি পর্যটকরা রয়েছেন, বিশেষ করে মিনহাসুস সিরাজ, তিনি এই ভারতবর্ষের লোকজন সম্পর্কে, বাঙালিদের সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছেন, তার প্রথম পরিচয় হলো আমরা খুবই অস্থির চিত্ত এবং কলহপ্রবণ, সন্দেহপ্রবণ, এবং সুখের সময় আমরা নষ্ট করি কলহ বিবাদ করে। এবং আমাদের দেশে দেখবেন যে বিয়ে বাড়িতে যে সকল ঝগড়াঝাটি হয়, বিয়ে বাড়িতে সুখের সময়, সেখানে খুব ছোটখাটো বিষয় নিয়ে পান নিয়ে ঝগড়া হয়, গেট কাটার সময় ঝগড়া হয়, খাবার টেবিলে আমার মাংসের পরিমাণ কম হলে কেন, বা ওকে রান দিলি কেন, আমাকে থান দিলি কেন, এইগুলো নিয়ে ঝগড়াঝাটি হয়ে বিয়ে ভেঙে যায়। এই হলো আমাদের দেশের পরিবেশ, যেখানে আমরা প্রকৃতিগতভাবে যে কোনো সুখের পরিবেশকে, শান্তির পরিবেশকে নিজেরা ঘেটে ঘুটে সেখানে সেগুলোকে কর্দমাক্ত করে ফেলি। তো সেই দিক থেকে যেটা হলো যে এখন বিএনপি জামাতের সত্যিকারের সুখের সময়,
দেয়ার ইজ নো রিজন বিএনপি এবং জামাত পরস্পরের বিরুদ্ধে বা এনসিপি এই তিনটি রাজনৈতিক দল একে অপরকে দায়ী করবে, গালাগালি করবে। দেয়ার ইজ নো রিজন। সবাই তারা যে পেয়েছে, যা কিছু পেয়েছে, এটা বিয়ন্ড দেয়ার এক্সপেকটেশন অ্যান্ড লিমিটেশন। তাদের যেটা সীমাবদ্ধতা ছিল এটা অতিক্রম করে তারা বিজয়ী হয়েছে। তারা যেটা পেয়েছে সেটা তাদের স্বপ্নের অতীত। সবাই, বিএনপি এত মেজরিটি পাবে, এনসিপি এতগুলো মানে এমপি হবে বা তাদের দল পার্লামেন্টে যাবে, নাহিদ চিফ হুইপ হবে, জামাতের আমির বিরোধী দলীয় নেতা হবে, 78টা তারা সিট পাবে। মানে ইট ইজ অ্যাবসার্ড অ্যান্ড ইম্পসিবল। এটা ইতিহাসে একবারই ঘটেছে, অতীতে কখনো ঘটেনি এবং আগামীতেও ঘটবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু এই যে একটা সুখের সময়, এটাকে যে তারা উপভোগ করবে, আনন্দ করবে, তা না করে তারা কলহ এবং বিবাদ করছে বাঙালির অতীত ইতিহাসের কারণে। তারা একে অপরের বিরুদ্ধে ঘুরে করছে, তারা একে অপরকে খোঁটা দিচ্ছে এবং এটি লড়াই এবং সংগ্রামের পথ এমনভাবে উন্মুক্ত করছে যা দিয়ে আলটিমেটলি শেষ পর্যন্ত শেখ হাসিনার মানে আসার যে পথ এটা উন্মুক্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা এই যে জানে যে কলহ বিবাদ জাতি, ফলে সে এই জুলাই মাস থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন রকম নাটক করে, সিনেমা করে, থিয়েটার করে, আতশবাজি করে, নেচে গেয়ে, হাসিতে কান্নাতে বিভিন্নভাবে সে এই রাজনীতির যে বন্ধন বর্তমানে বাংলাদেশে আছে এটাকে ছিন্ন করে দিবে। একবার ভয় দেখাবে, একবার প্রেম দেবে, একবার ফুল দেবে, একবার আলোচনা করবে, একবার এটা করবে, এটা করবে। মানে এগুলো করে জাস্ট একটা, আমরা যে রাবার আছে, রাবারের যে এলাস্টিসিটি যেটাকে বলা হয়, এটা যদি আপনি বারবার টানেন না, তখন আর ওটার এলাস্টিসিটি থাকে না। রাজনীতিরও এরকম একটা এলাস্টিসিটি থাকে। সেই এলাস্টিসিটিটা এখন শেখ হাসিনা এবং ভারত সম্মিলিতভাবে ভেঙে দিতে চাচ্ছে। ভেঙে দিয়ে যে সামনে যে সময়গুলো পাবে, এই সময়ের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার শক্তি খুইয়ে ফেলবে। প্রতিটি রাজনৈতিক দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের ব্যর্থতার পরিমাণ বাড়তে থাকবে এবং ধীরে ধীরে তারা আশাহত হতে থাকবে। এই গেল এক। 2 নম্বর হলো যে ডিসেম্বর মাসটি আওয়ামী লীগের জন্য বরকতময়। ডিসেম্বর মাসটি আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস, জাতির জন্য বিজয়ের মাস, এবং এটি আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের জন্য খুবই সেন্সিটিভ, অবমাননাকর, অনেকটা আবর্জনা খাওয়ার মতো। ডাস্টবিন থেকে তুলে তুলে আপনি যখন খাবেন নিজে, ওইরকম যেটা বিশ্রী, তেমনি ডিসেম্বর মাসটা আমাদের বাংলাদেশের অনেক ক্ষমতাধর লোকজন তাদের কাছে ওইরকম, যারা ওই মাসে তারা নিজেদের আবর্জনা নিজেরা খেতে বাধ্য হন। ঠিক সেই ডিসেম্বরে এবং বিশেষ করে 16 ডিসেম্বর বিজয়ের দিনে যদি শেখ হাসিনা আসেন বা আসার ভয় দেখান বা পরিস্থিতির সৃষ্টি করেন, তাহলে তার যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষরা তারা মুখ তুলে কথা বলতে, অন্য সময় হলে যেভাবে তারা গাল ফুলিয়ে কথা বলতে পারে, ডিসেম্বর মাসে তাদের কণ্ঠ আস্তে চুপ হয়ে যায়। এরপর আরো কিছু ঘটনা ঘটে। মানুষের মধ্যে একটা বিজয়ের আনন্দ থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উদ্দীপনা থাকে, বিজয়ের আনন্দ থাকে, উদ্দীপনা থাকে। তো সেই অর্থে আওয়ামী লীগের লোকজন অন্য যে সময় যে অবস্থায় থাকুক না কেন, ডিসেম্বর মাসে তাদের উদ্দীপনাটা বাড়বে। নভেম্বর থেকে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত এই উদ্দীপনাটা তাদের মধ্যে কাজ করবে। ঠিক সেই সময়টাতে আসুন বা না আসুন, তিনি এই যে আসার যে ঘোষণাটা দিয়েছেন, এটা তার দলের নেতাকর্মীকে চেয়ার আপ করবে। আর কোনো কারণে যদি পরিবেশ পরিস্থিতি, আন্তর্জাতিক নেগোসিয়েশন, হোয়াট এভার মেবি, যাই হোক না কেন, তিনি যদি ঝুঁকিটা নিয়েই বসেন, তাহলে সেটা সামাল দেওয়া সরকারের জন্য ভীষণ ভীষণ রকম কঠিন হয়ে যাবে। এত কঠিন হয়ে যাবে যেটা আমরা কল্পনাও করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন
এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।